যেখানে বাঘের ভয় সেখানে কিন্তু রাত হয়। দেখেন বিরাট কোহলি, রোহিত শর্মা এতদিনের অপেক্ষা আজকে কিন্তু তারা দুজনে ব্যর্থ হয়ে গেছে। একজন 14 বলে 8 রান নিয়ে আউট হয়ে গেছেন, আরেকজন 8 বলে 0 করে আউট হয়ে গেছেন। এটা কিন্তু ভারতীয় ক্রিকেটের জন্য আজকে একটা অন্ধকার দিন। কারণটা কি, সকলেই কিন্তু চায়, বিশেষ করে আমরাও চাই ভালো খেলোয়াড়ের খেলা দেখতে। বিশেষ করে রোহিত শর্মা, কোহলি, তাদের ফ্যান কিন্তু আমরা কিন্তু অনেকদিন ধরে তাদের ক্রিকেট ফলো করে থাকি। সুতরাং বুঝতেই পারতেছেন আজকে কিন্তু কোটি কোটি মানুষ কিন্তু আজকে মোবাইলের দিকে তাকায় আছে, টিভির দিকে তাকায় আছে। যাদের সক্ষমতা ছিল তারা হয়তো মাঠে যে খেলা দেখতে পারতেছে। সুতরাং বুঝতেই পারতেছেন সবার স্বপ্ন কিন্তু আজকে এই দুজন প্লেয়ার ভঙ্গ করে দিয়েছেন। তারা যদি একটু বুঝে শুনে খেলতে পারতো, পার্থের পিচ কিন্তু ভাই, পার্থের পিচে রান করা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার। আমি তো আগেই বলেছিলাম যে এই পিচে কিন্তু এক্সেস বাউন্স উৎপন্ন হয়। বিশ্বের যত স্বনামধন্য ব্যাটসম্যান আছে সকলে কিন্তু দাবি করেছেন, সেটা সচিন হোক, সেটা কুমার সাঙ্গাকার হোক, সেটা জ্যাক ক্যালিস হোক, সেটা রিকি পন্টিং হোক, সেটা ব্রায়ান লারা হোক, সবাই কিন্তু বলেছেন যে এই পিচে রান করাটা হচ্ছে সবচেয়ে টাফ একটা ব্যাপার। সুতরাং বুঝতেই পারতেছেন এই পিচে যে তারা ব্যর্থ হয়ে গেছে, আমি যদি অবাক হয়ে যাই তখন কিন্তু আমরা বোকা সরকে বাস করবো। তো তাদের কাছে কি কোনো সুযোগ নাই? অবশ্যই আছে ভাই। পরবর্তী দুইটা ম্যাচের মাঝখানে যদি এই দুইটা ব্যাটসম্যান যদি একটা করে সেঞ্চুরি করতে পারে, হয়তোবা সাউথ আফ্রিকা টোরের জন্য তারা সিলেক্টেড হতে পারে। আর যদি এভাবে কন্টিনিউ হয়, যেমন মনে করেন 10 রানের ভিতর আউট, 4-5 রান করে আউট, তখন কিন্তু অবশ্যই আপনি লিখে রাখতে পারেন যে গৌতম গম্ভীর বলে দিবে টাটা বাই বাই, তোমরা আর ভারতীয় দলে জায়গা পাচ্ছ না। তখন কিন্তু আপনি যতই চিল্লাই যে না আমরা তাদেরকে দেখতে চাই, কোনো কাজ আসবে না। কারণ কি, তারা তো দলে পারফরমেন্স দিতে পারতেছে না। যেখানে শুভমন গিল 3 ফরওয়ার্ড খেলে থাকেন, তিনিও কিন্তু পার্থের পিচে আজকে রান পায় নাই। সুতরাং বুঝতেই পারতেছেন এই পিচে রান করাটা কতটা কঠিন ব্যাপার হতে পারে যদি তারা একটু বুঝে শুনে খেলতো। দেখেন তাদের কাছে কিন্তু অভিজ্ঞতার অনেক বড় ভান্ডার। বিশেষ করে রোহিত শর্মা বলেন, কোহলি বলেন, দেখেন আপনি যখন মিচেল স্টার্কের একটা ইনসুইং বলে আপনার স্ট্যাম্প অল্পের জন্য বেঁচে গেছিল, তখনই তো আপনাকে সতর্ক হওয়া উচিত ছিল যে আমাকে একটু দেখে শুনে খেলতে হবে। বলতেছিলাম রোহিত শর্মার কথা, কিন্তু না, আপনি দেখে শুনে খেললেন না। আপনি জশ হ্যাজেলউডের একটা বলে আপনি আউট হয়ে গেলেন। হ্যাঁ, এটা অবশ্যই স্বীকার করতে হবে, ওই বলটা একটা দুর্দান্ত বল ছিল। কারণটা কি, পিচ থেকে গুড লেন্থ থেকে পড়ে একটা এক্সেস বাউন্স। আপনি যদি টেস্ট ম্যাচ খেলার মতো যদি এই বলটাকে আপনি ছেড়ে দিতেন, হয়তো বা আপনার ব্যাটের কিনারা বলটা লাগতো না, ব্যাট ট্রেন্সও একটা ইজি ক্যাচ নিতে পারতো না। আপনাকে ওই সময় একটু চালাকের পরিচয় দেওয়া উচিত ছিল, কিন্তু আপনি সেটা দেন নাই। এই কারণেই কিন্তু হয়তো বা আপনি দল থেকে বাদ পড়ে যেতে পারেন। আপনার তো ক্যাপ্টেন্সি অলরেডি চলে গেছে। এরপরে দেখেন 1 উইকেট যখন পড়ে গেল, যখন বিরাট কোহলি ক্রিজে আসলেন, সবার মাঝখানে কিন্তু একটা প্রত্যাশা ছিল, যেহেতু 1 উইকেট পড়ে গেছে খুব দ্রুত, আপনি হয়তো বা একটু দেখে শুনে খেলবেন। কিন্তু কোথার কি, আপনি 8 বলে ডাক করে সাজঘরে ফিরে চলে গেলেন। কারণটা কি, আপনি মিচেল স্টার্কের একটা 7 থেকে 8 নাম্বার স্ট্যাম্পের একটা বাইরের বল আপনি অফসাইডে খেলতে গেলেন, চিরাচরিত আউট। বিগত 4 থেকে 5 বছর কিন্তু এই ধরনের বল কিন্তু আপনাকে পেরেশান করে আসতেছিল। ঠিক সেম বলে সেম আউট, হয়তোবা আপনি স্লিপে আউট হন নাই, কিন্তু কাবারে আপনি আউট দিয়ে বসে আছেন। কাবার না, পয়েন্টের দিকে আপনি ক্যাচ দিয়ে বসে আছেন। অস্ট্রেলিয়ানরা কিন্তু কঠিন ক্যাচটাকে এমনভাবে ধরে যেমন একটা সহজ ক্যাচ বলে মনে হয়। সুতরাং বুঝতেই পারছেন খেলা যদি আপনারা এইভাবে চালায় নেন, তখন কিন্তু আপনাদেরকে দল থেকে বের করে দিতে ভারতীয় ক্রিকেট বোর্ড দ্বিতীয়বার চিন্তা করবে না। বিশেষ করে গৌতম গম্ভীর কিন্তু দ্বিতীয়বার চিন্তা করবে না। এটার পেছনে কিন্তু আমি আরেকটা কারণ কিন্তু আগেই বলেছিলাম, গৌতম গম্ভীর কিন্তু বিশেষ করে কোহলির প্রতি বিশেষত একটু রাগ আছে। কারণটা কি, কোহলি যখন ক্যাপ্টেন হয়ে গিয়েছিলেন 2013 সালের দিকে, তখন কিন্তু গৌতম গম্ভীরকে কিন্তু তারা দল থেকে ছিটকে ফেলে দিয়েছিল। কারণটা কি, কোহলি কিন্তু তখন পাওয়ারফুল ছিলেন। সুতরাং বুঝতেই পারতেছেন এই যে একটা ক্ষুব্ধ রাগ, এই রাগের বহিঃপ্রকাশ কিন্তু করতে পারে এই সিরিজের শেষ হওয়ার সাথে সাথেই। সুতরাং বুঝতেই পারতেছেন নতুন মুখ কিন্তু আমরা কয়েকদিন পরে দেখতে পাবো, যদি তারা ব্যর্থ হয়েছে পরবর্তী 2টা ওডিআই ম্যাচ। এখন নতুন মুখের ক্ষেত্রে আপনারা কোন দুজন ব্যক্তিকে বা কোন দুজন খেলোয়াড়কে দেখতে চাচ্ছেন, বা কাদের পসিবিলিটি খুব হাই যে ভারতীয় দলে তারা ঢুকতে পারে? দেখেন একজন প্লেয়ার কিন্তু আমি চোখ বন্ধ করে বলতে পারি, তিনি হচ্ছেন জয়সওয়াল। জয়সওয়াল কিন্তু ওপেনিংয়ে ঢুকে যেতে পারে। জয়সওয়াল যদি গিলের সাথে ওপেনিং করে, তাহলে 3 নম্বর পজিশনে কোন ব্যাটসম্যান ব্যাটিং করবে ভাই? এই একটা স্পট কিন্তু হেভি একটা স্পট। আপনারা যদি খেয়াল করে থাকেন, ভারতের 3 নাম্বার, এটা কিন্তু চারটিকারের কথা না। একটা সময় ছিল রাহুল দ্রাবিড়, দ্য ওয়াল নামে পরিচিত, কুলকাম অবস্থায়, যার ক্লাস ছিল পুরাটাই সুন্দর। দ্য ওয়াল দুর্দান্ত খেলতে পারতেন। 10,000 ক্লাবের সদস্য কিন্তু তিনি টেস্টেও আছেন, তিনি ওডিআইতেও আছেন। সুতরাং বুঝতেই পারতেছেন কত বড় নামকে রিপ্লেসমেন্ট কি করেছে, বিরাট কোহলি করেছে। অ্যাগ্রেসিভ প্লেয়ার কিন্তু ভাই, খেলা না জিতলে তার ভালোই লাগতো না। তিনিও কিন্তু 10,000 ক্লাবের সদস্য ওডিআই ফরম্যাটে, কিন্তু টেস্টে তার 9,000 রানের একটু উপরে রয়েছে। সুতরাং বুঝতেই পারতেছেন এত বড় নাম, একজনের পরে কিন্তু আরেকজন। এখন যে ব্যক্তি আবার 3 নম্বর পজিশনে ভারতের হয়ে খেলবে, তাকেও কিন্তু ওই ধরনের বড় প্লেয়ার হতে হবে। কিন্তু এমন বড় প্লেয়ার কিন্তু খুঁজে পাচ্ছি না ভাই। আপনি যতই বলেন, একটা পসিবিলিটি হতে পারে কি, দেখেন শুভমন গিল কিন্তু এখন দুর্দান্ত খেলতে পারতেছে, যদি তিনি নিজের পজিশনটাকে স্যাক্রিফাইস করেন। কিভাবে? যদি জয়সওয়াল উপরে ব্যাটিং করে, আর যদি মনে করেন আরেকজন প্লেয়ার তো ঢুকবে, সেটা সাই সুদর্শন হতে পারে, সেটা অভিষেক শর্মা হতে পারে, সেটা তিলক বর্মা হতে পারে, হোয়াটএভার যে ব্যক্তি ঢুকুক না কেন, কয়েক বছর পরে হয়তো বা ভৈভব সূর্যবংশী হতে পারে। যদি ওপেনিং স্লটটা যদি ছেড়ে দেন তিনি,
আর তিনি যদি নিজেকে স্টেপ ডাউন করে 3 নম্বর পজিশনে নিয়ে আসেন, হয়তোবা তিনি ভারতের হয়ে আগামী বছরগুলোতে 3 নম্বর পজিশনটা গ্র্যাব করতে পারেন। 3 নম্বর পজিশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পজিশন। আপনাকে নতুন বল ফেস করে জানতে হবে, আপনাকে ধরে সয়ে খেলতে হবে, প্লাস আপনাকে ইনিংসটাকে ফরওয়ার্ড করে নিয়ে যেতে হবে, যেটা শুভমন গিলের মাঝখানে কিন্তু যথেষ্ট ভালো ক্যাপাবিলিটি রয়েছে। এই টপিক যদি এখন বাদ দিই, এখন বিরাট কোহলি রোহিত শর্মার ক্যারিয়ার কিভাবে বাঁচানো যায়? দেখেন, বাঁচানো যাওয়ার একটাই উপায়, বাকি দুইটা ম্যাচ আপনাদেরকে দেখে শুনে খেলতে হবে। হয়তো বা পার্থের মতো এতটা জটিল পিচ হবে না, পার্থের পিচটা খুবই জটিল পিচ, সেটা আমি জানি, সেটা আপনি জানেন, সবাই জানে। কিন্তু আপনাদের যে এত বড় অভিজ্ঞতার ঝুলি ছিল বা আছে এখনো, যদি একটু আজকে প্রয়োগ করতে পারতেন, তখন কিন্তু আজকে এই নিয়ে কথা বলার কোনো প্রয়োজনই ছিল না। আজকে আপনারা হারেন জিতেন সেটা অন্য ব্যাপার, কিন্তু আজকে যে আপনারা ব্যক্তিগতভাবে ব্যর্থ হয়ে গেছেন সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। যদি আপনি হ্যাজেলউডের ওই বলটা একটু দেখে শুনে খেলতে পারতেন, ম্যানচেস্টারকে একটা বল যদি আপনি দেখে শুনে খেলতে পারতেন, হয়তোবা আপনার ক্যারিয়ারটা আজকে বেঁচে যেতে পারতো। সুতরাং বুঝতেই পারতেছেন বিদায়ের ঘন্টা কিন্তু বাঁচতেছে। অল্পের জন্য যদি তারা বেঁচে যায়, কেবলমাত্র পরের ম্যাচে যদি তারা রান করতে পারে, তখনই কেবলমাত্র বিরাট কোহলি, রোহিত শর্মা বলতে পারবে বা ভারতকে বলতে পারবে যে আমরা কিন্তু রান করছি ভাই, আমাদেরকে আরেকটা সুযোগ দেন। আদারওয়াইজ যদি ভারতীয় ক্রিকেট বোর্ড তাদেরকে দয়া করে সুযোগ না দেয়, তখন কিন্তু আমি আপনি কেউ কিছু বলতে পারবো না। হয়তোবা আমরা তাদের খেলা পছন্দ করি, আমরা তাদেরকে টিভির পর্দায় দেখতে চাই, কিন্তু ভাই দিন শেষে আপনাকে জায়গা ছেড়ে দিতেই হবে। সেটা সচিনই হোক, সেটা গাম্ভীর হোক, সেটা সানাত জয়সূরি হোক, সেটা রিকি পন্টিংই হোক, ভাই সবাইকেই, রজার ফেদারার বলেন, যাকেই বলেন না কেন, স্পোর্টস এমন একটা জিনিস, আপনাকে তরুণদের জায়গা ছেড়ে দিতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।